শুরু হচ্ছে আজকের গল্প, আশিস চক্রবর্তীর লেখা ঘুল। ভাঙাচোরা ইটের ফাঁক দিয়ে একটা ঘোলাটে চোখ সত্যজিৎ বাবুর দিকে সমানে ঘুরপাক খাচ্ছে প্রায় মিনিট 20 ধরে। সত্যজিৎ বাবু সেটা লক্ষ্য করেছেন, কিন্তু কোনো রকম কৌতূহল দেখাননি, কারণ চোখগুলো নেশাতুর আর কেমন যেন নিভে আসা ভাব রয়েছে চোখের দৃষ্টির মধ্যে। এই চোখ জোড়া কোনো ভদ্রলোকের হতে পারে না যে তার সঙ্গে দুটো কথা বলা যায়, অন্তত এই নির্জন স্থানে মুষলধারায় বৃষ্টির কবলে পড়ে নিজের অসহায় অবস্থা কাটানোর জন্য একটা লোককে পেয়েও তিনি যে বেমালুম এড়িয়ে যাচ্ছেন শুধুমাত্র ওই দুটো চোখকে বিশ্বাস করতে না পারার জন্য। মাথার ওপর একটা ছোট্ট ইটের চুনসুরকির গাঁথনি দেওয়া নবাবী আমলের ভগ্নদশাপ্রাপ্ত ইমারতের খানিকটা জেগে রয়েছে। স্থানে স্থানে মাটির উঁচু ঢিপি নজরে পড়ছে। ওগুলো যে কবর তা এক নজরেই বোঝা যায়। এর মধ্যে কিছু কিছু কবর ইট দিয়ে বাঁধানো রয়েছে। বয়সের কারণে এই সমস্ত কবরের হালও শোচনীয়। ইট সরে গিয়ে হাঁ হয়ে পড়েছে বেশিরভাগ কবর। বিরাট মহলটা মাটিতে পড়ে রয়েছে, সেও দীর্ঘ প্রায় কয়েকশো বছর হবেই। কারণ এখন ইমারতের ইটকাঠ ভেদ করে স্থানে স্থানে জেগে উঠেছে গাছ। কোথাও কোথাও ভগ্ন স্তূপকে গিলে খেয়েছে ঝোপঝাড়। চারপাশটায় যা নজরে পড়ছে তা এক প্রকার কঙ্কাল। এককালে এখানে হয়তো বসতো মেহফিল। সন্ধ্যা নামলে রঙিন পানীয় ভর্তি কাঁচের গ্লাসের টুংটাং শব্দ, অম্বুরি তামাকের ধোঁয়া আর আতরের ঘ্রাণে ভুরভুর করত বাতাস। পাটনা কি লখনৌ থেকে খাস বাইজি আনিয়ে নাচা গানা চলত। মূল প্রাসাদ থেকে দূরে নবাব বাদশাদের এই ধরনের অনেক বাগানবাড়ি লুকিয়ে চুরিয়ে গড়ে উঠেছিল, কিন্তু এখন সবই সময়ের গ্রাসে ধ্বংসস্তূপ। সেই স্তূপীকৃত ইটের ফাটল থেকেই দু চোখ উকি দিয়ে যাচ্ছে। সত্যজিৎ বাবুর শরীরটা যেমন শিরশির করছে, তেমনি অনেকক্ষণ কথা না বলার জন্য জিভটা কেমন জমাট বেঁধে আসছে। গল্পখোর মানুষ হিসেবে ওর একটা বদনাম আছে, কিন্তু এখন মাথায় আকাশ ভাঙা জল। ছুটে কোথাও পালানোর রাস্তা নেই। হঠাৎই ইটের ভেতর থেকে লোকটা বেরিয়ে এলো। তারপর সত্যজিৎ বাবুকে ইশারা করে ডাকলো। সত্যজিৎ বাবু তো লোকটার দিকে তাকিয়ে একেবারে অপ্রস্তুত। আরে, এ তো রীতিমতো ভদ্রলোক। লম্বা চওড়া মজবুত শরীর, মাথার চুল কাঁধ অবধি, পরনে সিল্কের পাঞ্জাবি, বুকের কাছটায় সোনালি সুতোর কাজ, মাথায় জরি দেওয়া ফেজ টুপি, চোখে সুরমা, উজ্জ্বল ধবধবে চেহারা, মুখে সুরভি দেওয়া পান চিবিয়ে চিবিয়ে ঠোঁটটা লাল করে ফেলেছে লোকটা। গলায় হাফ ডজন তাবিজ কবজ। সত্যজিৎ বাবুর বুকে যেন প্রাণ এলো। কথা বলবার জন্য একটু উসখুস করতেই লোকটা পান চেবানোর মতো করে মুখটা কয়েকবার নাড়িয়ে তারপর বলল, अरे जनाब डरिए मत, इधर हमारे संगे आसेन। ये बारिश चढ़बे ना, इस वक्त पुराना इमारतेर तलाय खड़ा থাকবেন ना जनाब, बहुत विपद होते पारे, इमारत गिर सकता है। आसेन आसेन, আমার সঙ্গে আসেন, আমার সঙ্গে। লোকটা কথা শেষ করে সামনের দিকে এগিয়ে গেল। সত্যজিৎ বাবু প্রথমে খানিকটা ইতস্তত বোধ করে লোকটার বলা সমস্ত কথাগুলো একবার ভেবে নিয়ে
মাথার ওপর ভাঙা ঘরটার দিকে তাকিয়ে শেষমেশ ওর পিছু নিল। লোকটা ভিজতে ভিজতে দু একটা ঝোপঝাড় বড় গাছ পার করে একটা পুরনো গম্বুজ আকৃতির ছোট্ট ইটের ইমারতের ভেতর প্রবেশ করল। সত্যজিৎ বাবু ছুটতে ছুটতে ঢুকলো সেখানে গিয়ে। তারপর প্রবেশদ্বারের ভেতরে এক পা এগিয়ে সত্যজিৎ বাবু আর দ্বিতীয় পা ফেলতে সাহস পেলেন না। তিনি একেবারে থ বনে গেছেন। বিস্ফারিত চোখ নিয়ে এগোবেন নাকি পেছোবেন সেই কথাটা ভাবছেন। এমন সময় লোকটা বলল, अरे आसन आसन आसन, चिंता की कोई कारण नहीं। ये बाबा कैलेंडर पीरेर मजार আছে। হিন্দু মুসলিম কোনো ব্যাপার নাই। বাবাকে পাশ সব সমান আছে। এখানে আপনার বিরাদারের লোক বি আসে, বাবার কাছে মানত রাখে আর ফল বি পায়। সত্যজিৎ বাবু মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন কুঠুরির ভেতরে একটা উঁচু স্থানে সবুজ আর সোনালী বর্ণের চাদর চড়ানো আছে। ওটাই কলন্দর পীরের কবর। তাতে কিছু খুচরো পয়সা আর ফুল ছিটানো। পাশে গোছা গোছা ধূপকাঠি পুড়ছে, মোমবাতি জ্বলছে গুটি কতেক। মাটির ছোট ছোট ঘোড়া দিয়ে সমস্ত ঘরটা সাজানো। ছোট্ট কুলুঙ্গির ভেতর রাখা রয়েছে একটা দেশলাই। এরপর লোকটা কবরের ঠিক পাশে বসে পড়ল। সত্যজিৎ বাবু বসলেন খানিকটা তফাতে। লোকটা কবরের মাথা ছুঁয়ে সত্যজিৎ বাবুর দিকে তাকালো। সত্যজিৎ বাবু বললেন, আপনার নাম? জি, আমার নাম আরফান আলী খান আছে। আমার নাম সত্যজিৎ দত্ত। এই জঙ্গলের ভিতর কি ব্যাপার জনাব? আমার বাড়ি উত্তর কলকাতা। বাংলার ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ, রাজবাড়ি, জমিদার কুঠিবাড়ি প্রভৃতির ইতিহাস নিয়ে একটা বই লিখছি, তাই এখানে আসা। এখানকার অনেক স্থান ঘুরলাম, অনেক ধ্বংসপ্রাপ্ত বাড়ির খোঁজও পেয়েছি। তবে কবরস্থানের পাশে এত বড় ইমারত সচরাচর দেখা যায় না। এই জঙ্গলের ভেতর ভাঙা প্রাসাদের খোঁজটা পাই স্থানীয় কিছু লোকজনের মুখে। তারপর এখানে এসে সবে মাত্র ঘুরে ফিরে দেখতে শুরু করেছি, এমন সময় বৃষ্টিটা নামলো। অগত্যা দাঁড়িয়ে পড়লাম বৃষ্টি থামার অপেক্ষায়। এটা কি নিয়ে কিতাব লিখছেন আপনি? এই প্রাসাদ বাড়ি নিয়ে? এই কে নির্মাণ করিয়েছিলেন, কবে করিয়েছিলেন, কত অর্থ ব্যয় হয়েছিল, কেন নির্মাণ করেছিলেন, ডিজাইন কেমন, শিল্পকলা কি রূপ, এই জাতীয় আর কি। তা প্রাসাদের অন্দরমহলের ইনসানদের সম্বন্ধে কিছু লিখবেন না কিতাবে? এটা তো আমার পক্ষে জানা সম্ভব নয় আরফান ভাই যে আমি লিখব। যতদূর আমার ধারণা, এটা তো একটা অখ্যাত প্রাসাদ। এর মালিকও নাকি খুব নামি দামি কেউ ছিলেন না। তাই এখানে কারা কারা থাকতো, তাদের জীবনযাত্রা কি প্রকার, এসবের সম্বন্ধে লেখা খুব শক্ত। এ সম্বন্ধে কি কোনো বই আছে? কিতাব কি হবে জনাব? আরে আমি আপনাকে সেসব বলবে। তুমি এই প্রাসাদের ঘটনা জানো? জানি জনাব, জানি। আপনি শুনবেন? কেন শুনবো না? আরে ভালো ঘটনা হলে আমার বইতে তুলে ধরবো। পাঠক এই সমস্ত ইতিহাস পড়তে ভীষণ ভালোবাসে। আরফান আলী খান এবার কাহিনী বলবার জন্য অতীব উৎসাহ বোধ করল। বাইরে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাসটা উঠেছে বেশ। দিনের আলো অনেকটাই কমে এসেছে। মাজারে গুটি কতেক মোমবাতির আলো মিটমিট করে জ্বলছে। সেই আলোয় রহস্যময় হয়ে উঠেছে আরফান আলীর মুখটা। ও পকেট থেকে পানের কৌটোটা বের করে সত্যজিৎ বাবুর দিকে বাড়িয়ে বললেন, আপনি খাবেন জনাব? না না। আরফান আলী একটা পান কৌটো থেকে বের করে মুখে ভরে নিয়ে সেটা কয়েকবার চিবিয়ে নিয়ে বলল, শুনেন তবে, এ যে ইমারতটি আপনি দেখে এলেন,
এই নির্মাণ করতে আরব থেকে লোক এসেছিল। এই দেশের কোনো মিস্ত্রি এটা কাম করেনি। এই কথাটা ঠিক। এই ভাঙা প্রাসাদের মিনারগুলো দেখেই আমি সেটা অনুমান করেছিলাম। এই রূপ মিনার কেবলমাত্র ওই আরব দেশেই দেখা যায়। তবে হঠাৎ আরব থেকে মিস্ত্রি আনতে হলো কেন? ওসব অনেক কেরামতির কথা আছে জনাব। এই মহল নাকি জাদু মহল ছিল। এর মধ্যে একটা রুহানি তাকত লুকানো ছিল। কেউ এখান থেকে পালাতে পারবে না বলে এর মালিক ওই কেরামতি করে রেখেছিল। মহল থেকে পালানোর দরকারই বা কেন হবে? ये কোনো মেহেল নেই জনাব। এখানে কবি भी कोई भी रहने नहीं आया। তবে এটা কি, মানে কোনো বাগান বাড়ি? ये कैदखाना আছে। এত সুন্দরভাবে বানানো কায়েদখানা? হ্যাঁ জনাব, বানিয়েছিলেন গুল মোহাম্মদ। সে কে ছিল? बहुत जालिम इंसान। नवाबेर संगे और दहरम महरम ছিল, इसलिए कोई कुछ बिगाड़ नहीं पाया। তবে কোথায় আছে না, ও পাপ अपने बाप को भी नहीं छोड़ता। ওর ব্যাপারে এই বাত ঠিক সাবিত হয়েছিল জনাব। কি হয়েছিল গুল মোহাম্মদের? তবে আপনাকে শুরুয়াত से पूरा কাহিনী বলি। পলাশির যুদ্ধ তব হাল ही में खत्म হয়েছে। কথা মতো কর্নেল রবার্ট ক্লাইভ বাংলার মুসনদে বসালেন মীর জাফরকে। সিংহাসনে বসে মির্জাফর ও তার পুত্র মিরন সিরাজের হারেম রক্ষিত অর্থ ও সুন্দরীদের নিয়ে আয়েশ আরামে মেতে ওঠেন। চলছে আনন্দ উৎসব মেহফিল। ইসবাক পাটনা থেকে আনানো হয়েছিল গান বাজনার দল। বাইজি হিসেবে তখন নাম কামিয়েছিল গুলাব বাই। ওর নাচ দেখে বহুত সুনাম করেছিল रॉबर्ट क्लाइव भी। गुलाब बाई बहुत मशहूर हो गया। हर रोज गानेर महफिल बसे, बहुत इनाम भी मिलता रहा। इसीलिए गुलाब बाई यहाँ पे रह गया। इस समय মির্জাফরের খাস দোস্ত শাহনওয়াজ খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল গুলাব বাই। এদের দুজনের সন্তান হলো গুল মোহাম্মদ। অবশ্য গুল মোহাম্মদ ছিল ওদের দুজনের অবাধ মেলামেশার ফসল। গুলের জন্মের পর দুজনেই গুলকে কিছু অর্থ সহ এক শহীদের হাতে তুলে দিয়ে নিজ নিজ দেশে ফিরে যায়। আর গুল মানুষ হতে থাকে শহীদ চাঁদ মোহাম্মদের কাছে। বড় হয়ে গুল নিজের আসল পরিচয় জানার পর ওর মধ্যে প্রতিশোধের স্পৃহা জেগে ওঠে। ও কিছুতেই নবাব ও তার সাঙ্গপাঙ্গদের সহ্য করতে পারত না। আর মেহফিল भी ওর চোখে গুনাহ ছিল। তাই ও প্রথমে নবাবের সেনাবাহিনীতে যোগদান করে এবং ধীরে ধীরে পরিকল্পনা মাফিক নবাবের খাস বান্ধা হয়ে ওঠে। আর নবাবের প্রাসাদে ওর অবাধ বিচরণ ছিল, এই কারণে ওকে সবাই মান্যভি করত। আচ্ছা, ওর হঠাৎ কয়েদখানা বানানোর প্রয়োজন হলো কেন? সে প্রসঙ্গে আসছে। পূর্ববর্তী নবাবরা মৌজ মস্তিতে ডুবে থাকার জন্য রাজ্যের অবস্থা করুণ হয়েছিল। সুশাসন নেই, আর্থিক সংকট দেখা দিয়েছিল এমন যে সেনাবাহিনীর ঘোড়াগুলোর খাবার জুটত না। ওদেরকে মাঠে ঘাস খাবার জন্য ছেড়ে দেওয়া হতো। বেতনও ঠিক মতো পেত না নবাবের কর্মীরা। রাজ্যের এই বেহাল দশার সুযোগ নিয়েছিল গুল মোহাম্মদ। এমনিতেই ওর ভেতর একটা ওই প্রতিশোধের আগুন জ্বলছিল। সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে ও নিজের হাতে তুলে নেয় শাসনভার। গুল মোহাম্মদ অর্থ আর রক্তের তৃষ্ণার্ত হয়ে ওঠে। অবশ্য সাধারণ মানুষের উপরে সেরকম কোনো অত্যাচার করেনি। ও কেবল অর্থবান পুরুষ ও নারীদের মেলামেশার ঘটনা শুনলে ওদেরকে জোর করে তুলে এনে এই কয়েদখানায় রেখে নির্যাতন করত। বাইরে থেকে বাইজিদের ধরে এনেও খুন করে লাশ গুম করে দিত। সবটাই ছিল ওর অবচেতন মনে জমে থাকা একটা মানসিক সমস্যা থেকে তৈরি। ও নিজের
এই অবস্থার জন্য ওদেরই দায়ী করত। আর যাতে কোনো গুল মোহাম্মদের জন্ম না হয় তাই সন্দেহভাজনদের দেখলেই ও খুন করে ফেলত। এরপর রবার্ট ক্লাইভের কানে বিষয়টা উঠলে তিনি গুল মোহাম্মদকে এই কয়েদখানার ইদারায় ফেলে যান। আর বাঁচার জন্য অনেক চেষ্টা করে গুল মোহাম্মদ, কিন্তু কোনো লাভ হয়নি। ধীরে ধীরে অনাহারে শুকিয়ে যায় ওর প্রাণটা। মৃত্যুর আগে অবধি চিৎকার করে তাকে বাঁচানোর জন্য লোকজনও ডাকত, কিন্তু রবার্ট ক্লাইভের নির্দেশে কেউ কুয়োর ধারে কাছে যাওয়ার সাহস দেখায়নি। খুব যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছিল গুল মোহাম্মদের। ওর আত্মায় কোনো শান্তি পায়নি জনাব। লোকে বলে ওই ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের ভেতরের ইদারাটাই নাকি এখনো গুল মোহাম্মদের চিৎকার শোনা যায়, আর অনেক রাতেও বাঁচার জন্য চিৎকার করে। এই অবধি ঠিক ছিল। রবার্ট ক্লাইভ নবাব বেশ ভালোই জমে উঠেছিল গল্পটা। এবারে আপনি গুলিখোর গল্প বানিয়ে দিলেন। আপনি বিশ্বাস করছেন না তাই তো? না 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 না, করছি না। আমি একজন ইতিহাস প্রেমী মানুষ, বহুত ঐতিহাসিক স্থান ঘুরেছি, খুন ষড়যন্ত্রের কাহিনী শুনেছি, তবে ভূত দেখিনি আর শুনিওনি। আরে চলেন, আমার সঙ্গে চলেন, এক্ষুনি শোনাচ্ছি গুল মোহাম্মদের আর্তনাদ। চলুন চলুন, দেখি কোথায় আপনার গুল মোহাম্মদ। চলুন। আলী ভাই বেরিয়ে গেল মাজার থেকে। তারপর হাতের ইশারা করে আলো আধারি ভরা আবছা জঙ্গল ভেদ করে এগিয়ে চলল ভগ্ন ইমারতটার দিকে। বৃষ্টিটা এখন নেই। সত্যজিৎবাবু ওকে অনুসরণ করে চলেছেন। লোকটা যেন অন্ধকারেও বেশ স্পষ্ট দেখতে পাচ্ছে। ইটের স্তূপ, জঙ্গল, কাটা ঝোপঝাড়কে নির্দ্বিধায় টপকে এগিয়ে যাচ্ছে। আকাশে ম্লান চাঁদ, মাথার ওপর বাড়ি ফেরার তাড়ায় পাখিরা শন শন করে উড়ে যাচ্ছে। সদ্য বিকেল শেষ করে সন্ধ্যা তারারা উজ্জ্বল হয়ে উঠেছে আকাশে। উবের মেঘ সিঁদুরে লাল, থমথমে জঙ্গল কুহেলিকাময়। ইদারার সামনে পৌঁছে আলী ভাই তাকে ঝটপট চলে আসতে বলল। সত্যজিৎবাবু একটা তাচ্ছিল্য ভরা দৃষ্টি নিয়ে ইদারার সামনে গিয়ে দাঁড়ালেন। শুকনো ইদারা, ভেতরটা অন্ধকার। সেদিকে তাকিয়ে সত্যজিৎবাবু বললেন, কোথায় আপনার গুল মোহাম্মদ? হ্যাঁ, আরে ইদারার দেয়ালে কানটা তো পাঠন। ধুর, কিছুই তো নেই। চলুন ফেরা যাক। আপনি কি শুনেছেন? কোনো শেয়াল কুকুরের বাচ্চা হয়তো ভেতরে পড়ে গিয়েছিল বোধহয়। ওই তো শোনা যাচ্ছে। আরে আমি দিব্যি শুনতে পাচ্ছি। ওই তো গুল মোহাম্মদ বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কই কই, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। আরে এদিকে আসেন, এদিকে আসেন, আমার পাশে আসেন। হ্যাঁ, এবার কানটাকে খাড়া রেখে চোখটাকে একটু বন্ধ করে শুনুন। কিছু শুনতে পেলেন? না তো। দাঁড়ান। আচমকা দুহাত দিয়ে আলী ভাই সত্যজিৎ বাবুকে দিল একটা জোর ধাক্কা। আর অমনি তাল সামলাতে না পেরে সত্যজিৎ বাবু চিৎকার করে পড়ে গেলেন ইদারার মধ্যে। জ্ঞান শূন্য হওয়ার আগে পর্যন্ত তিনি শুনতে পেলেন খুব বিশ্রীভাবে হেসে চলেছে আলী ভাই। বাবু, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। দরজার সামনে দাঁড়িয়ে কথাটা বলল একজন বছর 50 বয়সের লোক, নাম মাধব। সত্যজিৎ বাবু টেবিলের ওপর রাখা ঘড়িটার দিকে তাকিয়ে বললেন, এই অবেলায় আবার কে এলো? পুলিশ বাবু, পুলিশ এসেছে। পুলিশ? আচ্ছা,
পাঠিয়ে দাও। মাধব ঘরের দরজা ভেজিয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল। মিনিট 2 পর একজন সাব ইন্সপেক্টর দরজা ঠেলে ভেতরে ঢুকে বললেন, নমস্কার, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আপনার নামটা? আমার নাম সত্যজিৎ দত্ত। আরে আপনি দাঁড়িয়ে কেন? বসুন বসুন। সামনের সোফার দিকে হাতের ইশারা দেখিয়ে বললেন বৃদ্ধ সত্যজিৎ বাবু। ভদ্রলোকের মাথায় একটিও চুল অবশিষ্ট নেই। মাথার চামড়াটাও কেমন যেন জড়ো হয়ে এসেছে। কপালের চামড়ায় 1000 খানেক রেখা হবে। ভ্রু নেই। ক্ষীণ বুঝে আসা দুটো প্রৌঢ় চোখ কোনো মতে জেগে আছে। ভগ্নদশাপ্রাপ্ত শরীর, শরীরে চাদর জড়ানো। গলার স্বর শারীরিক অবস্থার সঙ্গে বড্ড বেমানান, বেশ টনটনে। সাব ইন্সপেক্টর দেবর্ষী নাগ সোফায় বসলেন। তারপর সমস্ত ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। সত্যজিৎ বাবু সামনের সোফায় বসে রয়েছেন। পেছনে একটা লম্বা বুক সেলফ। সেই বুক সেলফটাতে বইয়ে ঠাসা। ঘরের মধ্যে কারুকার্য করা বেশ কিছু পেতলের মূর্তি দাঁড় করানো রয়েছে। ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য রয়েছে বেশ কিছু গাছ। সব মিলিয়ে একটা সম্ভ্রান্ত পরিবারের গোছানো ঘর যেমনটা হয় ঠিক তেমন। আপনার কাছে আমার আসার কারণটা আপনি জানেন? অনুমান করতে পারি। কিরকম? খুবই সোজা। আমার বাড়ির পেছনের দিকের জঙ্গলে একদিন আগে একটা লাশ মিলল। সেটার কারণেই আমার পুলিশি জেরা হওয়াটা স্বাভাবিক। তবে প্রথমেই বলে রাখি পুলিশ বাবু, আমার বাড়ির পেছনের দিকের জঙ্গলটা কিন্তু একটা কবরস্থান। অর্থাৎ মাটির তলায় সারি সারি লাশ কিন্তু সাজানো রয়েছে। এখন মাটির ওপরে লাশটা এলো কিভাবে সেটা আমি বলতে পারবো না। আপনি তো এখানে নতুন এসেছেন। হ্যাঁ, মাস 6 হবে। বেশ, তবে এত জায়গা থাকতে কবরস্থানের পাশের বাড়িটা আপনি কিনলেন কেন? আমার বলার অর্থ, সচরাচর মানুষ শ্মশান, কবর এইসব এলাকাগুলিকে বাসস্থানের জন্য বেছে নিতে চায় না। সেক্ষেত্রে আপনি... এরপর আমার দেওয়া উত্তরটা আপনার পছন্দ হবে না পুলিশ বাবু। আমাকে সাধারণ মানুষের থেকে একটু উল্টো চিন্তা ভাবনা ধারণকারী মানুষ হিসেবে ভাবতে পারেন। আমার এই বয়সকালে অত্যন্ত নিরিবিলি জায়গা প্রয়োজন ছিল। এখন শ্মশান কিংবা কবরস্থানের মতো নির্ঝঞ্ঝাট এলাকা আর দ্বিতীয়টি নেই। দেখুন না, এখানে প্রতিবেশী নামক অত্যাচারী জীবগুলোও নেই। এই বেশ ভালো আছি আমি। আদিবাড়ি কোথায়? উত্তর কলকাতা। আপনি তো ঘন ঘন বাসস্থান বদল করেন শুনেছি। ওই একই কারণে মানুষজনের আনাগোনা শুরু হলে স্থান ত্যাগ করে পালাই। আমি প্রচন্ড মানুষ ভীরু বলতে পারেন। এটা একটা মানসিক সমস্যা বলে আপনি ভাবলে আমি কোনো প্রতিবাদ করব না। এর আগে কোথায় থাকতেন? কান্দি। এইরকমই একটা স্থানে, আই মিন কবরস্থানের পাশে? আপনি ঠিকই ধরেছেন। ওকে। খুন হওয়া লোকটাকে আপনি চিনতেন? হ্যাঁ, তবে অল্প বিস্তর। সেটা কিরকম? লোকটার নাম ফুলু। এই নিচু পাড়ায় থাকে। সপ্তাহখানেক আগে আমার কাছে এসেছিল একটা কাজ চাইতে। আমি ওকে বাগানের মালির কাজে নিযুক্ত করি। ব্যাস এইটুকুই। কিন্তু ওর স্ত্রী তো খুনি হিসেবে আপনাকে দায়ী করছে। হোয়াট? ইয়েস দত্তবাবু। বেইমান, ছোট লোক একটা। খেতে পেত না। আমি কাজের সুযোগ দিলাম আর অগ্রিম টাকাও দিলাম। আর বলছে কিনা আমি খুন করেছি। কি ডেঞ্জারাস লোক দেখেছেন এরা। হ্যাঁ, তা আপনারও কি
তাই মনে হয়। আসল খুনি ধরা না পড়া পর্যন্ত আমাদের সন্দেহের চোখ সবার উপরেই থাকে। আরও একটা কথা, আপনার বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের উৎপাত আছে? কেন বলুন তো? ফুলুর মৃতদেহটা বুনো জন্তু জানোয়ারে খেয়ে ফেলেছে 80%। এসব এলাকায় শেয়াল থাকাটা স্বাভাবিক, তাই প্রশ্নটা করলাম। জঙ্গলে তো শেয়াল থাকবেই স্যার, তবে আপনি চিনলেন কিভাবে যে ওটা ফুলুর দেহ? ওর স্ত্রী মৃতদেহের কোমরের কাছে একটা তাবিজ দেখে চিনেছে। এছাড়া পাশে পড়ে থাকা পোশাক আশাক যে ফুলুর, সেটা ওর স্ত্রী স্বীকার করেছে। এছাড়া ফুলুকে পাওয়া যাচ্ছে না গত 2 দিন ধরে। তবে স্যার, খুনি হিসেবে আমাকে সন্দেহ করাটা আপনার একটু ভুল হচ্ছে না? তাহলে আপনি ভুলটা শুধরে দিন। লাশ আপনার বাড়ির কাছাকাছি পাওয়া গেছে, তাহলে আপনি লাশটা ফেলে যাওয়ার সময় কাউকে দেখেননি? এই বৃদ্ধ চোখ আর কত কি দেখবে স্যার? আপনার চাকর, সে কিছু টের পায়নি? আরে ও তো বেশিরভাগ সময় নেশা ভাঙ করে পড়ে থাকে, ও আর কি দেখবে? তবে তো আপনার দিকে নজর রাখতে হচ্ছে। সে আপনার ডিউটি আপনি করুন, আমি তো আর বাধা দিতে পারবো না। তবে আমার খুনের মোটিভটা কি সেটা একবার ভেবে দেখলেন না? সেটা তো আপনি স্বীকার করলেই ঝামেলা মিটে যায়। অর্থাৎ আপনার দৃঢ় বিশ্বাস খুনটা আমি করেছি। অবিশ্বাসের কারণ? সত্যজিৎ বাবু উঠে দাঁড়ালেন। তার হাতে একটা লাঠি, তাতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে 2 পা চললেন তিনি। তারপর ধপ করে সোফায় গিয়ে বসে পড়লেন। সাব ইন্সপেক্টরের দিকে চেয়ে বললেন, আমি অক্ষম মানুষ, এর পরেও আপনি বলবেন ওই জোয়ান মরদকে আমি খুন করার সামর্থ্য রাখি? খুন করতে সবসময় শক্তি নয়, বুদ্ধির প্রয়োজন হয়। আর আপনি যথেষ্ট বুদ্ধিমান মিস্টার দত্ত। এছাড়া আপনার আদেশ পালন করবার জন্য একজন চাকর তো আপনার রয়েছে। সে নেশাখোর মানুষ। নেশার লোভ দেখিয়ে ওর কাছ থেকে অনেক কাজ করিয়ে নেওয়া যায়। ওকে একবার ডাকা যায় কি? দেখে দিচ্ছি। মাধব, এই মাধব। সত্যজিৎ বাবু বেশ কয়েকবার চিৎকার করে ডাক দিলেন। নিশ্চয়ই বেটা নেশা করে বেহুশ হয়ে আছে। ঠিক আছে, ওর সঙ্গে অন্য কোনো দিন কথা হবে। আচ্ছা, আপনার এই পায়ের এই অবস্থা কবে থেকে? 35 বছর থেকে। কিভাবে হলো? ওই একটা অ্যাক্সিডেন্ট। ওহো, আমি দুঃখিত। তা আপনার চলে কিসে? আই মিন সোর্স অফ ইনকাম? আপনি আমার কাছে আসবার আগে হোমওয়ার্ক করেননি দেখছি। হ্যাঁ, কলকাতার কলেজ স্ট্রিটে খোঁজ খবর নিয়ে দেখবেন, এককালে আমি লেখক ছিলাম। বহু ইতিহাসের বই আমি লিখেছি। সেই সবের মোটা অঙ্কের একটা রয়্যালটি আমার প্রাপ্য। এছাড়া পূর্বপুরুষের কিছু সম্পত্তি রয়েছে, আর আমি অকৃতদার। খুব বেশি অর্থের প্রয়োজন আমার হয় না। বেশ, আপনার এই বাড়িতে চাকর কতজন? একজন, ওই মাধব, যে আপনাকে ঘরে ডেকে আনলো। ওর বাড়ি? আপাতত এটাই বাড়ি। ও আমার প্রায় 50 বছরের সঙ্গী। আর ওর পরিবার? নেই। রাত্রে দরজা জানালা সব বন্ধ থাকে? হ্যাঁ, কেন বলুন তো? ফুলু রাতে ঘরে কিছু চুরি করতে ঢোকেনি তো? অর্থাৎ আপনি এটা বোঝাতে চাইছেন যে ফুলু আমার ঘর থেকে চুরি করে পালাবার সময় আমি ওকে দেখে ফেলি, আর সেই নিয়ে বচসা হয়, আর তার জেরে এই মার্ডার। আপনার এই মোটিভটা দিয়ে যায় ঠুনকো পুলিশ বাবু। আপনি আমাকে ছেড়ে একটু ওর বউটাকে জেরা করুন,
দেখুন, হয়তো ওদের পারিবারিক অশান্তির জেরে ওকে খুন হতে হয়েছে। এই সমস্ত ছোট লোকেরা নেশা ভাঙ করে বহুত বাড়তি ঝামেলায় জড়িয়ে পড়ে। তাছাড়া অভাব জীবনে একটা বড় অভিশাপ। দেবর্ষীবাবু এবার টেবিলে রাখা ঘড়িটার দিকে চেয়ে বললেন, ওকে মিস্টার দত্ত, আজ আসি, আবার দেখা হবে। প্রয়োজন পড়লে আপনাকে থানায় ডেকে পাঠাতে পারি। আশা করি আপনি তদন্তে সাহায্য করবেন। কথা শেষ করে দেবর্ষীবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। পঞ্চায়েত প্রধান নফর শেখ থানায় প্রায় ৩০ লোক সমেত উপস্থিত হলো। দেবর্ষীবাবুর রুমে ঢুকে নফর শেখ বলল, ভেতরে আসবো স্যার? আসুন আসুন আসুন, বসুন। বাকিদের একটু বাইরে অপেক্ষা করতে বলুন নফর সাহেব। নফর শেখ তার সঙ্গে আসা ছেলেদের উদ্দেশ্যে বলল, এই তোরা বাইরে গিয়ে দাঁড়া, আমি আর মকবুল কথা বলছি। কথা শেষ করে নফর শেখ দেবর্ষীবাবুর সামনের চেয়ারে গিয়ে বসলেন। আর ঠিক তার পাশের চেয়ারে গিয়ে বসলো একটা বছর ৩০-এর লোক, ওর নাম মকবুল। বাকিরা গজগজ করতে করতে বাইরে বেরিয়ে গেল। দেবর্ষীবাবু নফর শেখকে বললেন, হ্যাঁ, এবার বলুন আপনাদের কি বক্তব্য। আমাকে তো আপনি চেনেন স্যার, আমার নাম নফর শেখ। আমি নতুন গ্রামের পঞ্চায়েত প্রধান। আপনার আগে এখানে যে অফিসার ছিলেন সোমনাথ বাবু, ওকে অনেকবার কমপ্লেন করেও কোনো সুরাহা হয়নি। তাই যখন জানলাম আপনি রানাঘাট থেকে বদলি হয়ে এখানে এসেছেন, তখন ভাবলাম এবার বোধহয় সুবিচার হবে। তাই বড় আশা করে এসেছি সাহেব। আপনাদের কমপ্লেনটা কি? নফর শেখ একটা জেরক্স কাগজ পকেট থেকে বের করে দেবর্ষীবাবুর হাতে দিলেন। সেটার ওপর একবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে দেবর্ষীবাবু টেবিলে রাখা বেলটা একবার বাজালেন। সঙ্গে সঙ্গে একজন কনস্টেবল দরজা ঠেলে ভেতরে ঢুকে বলল, ডাকছেন স্যার? এই ডায়েরির কপিটা নিয়ে এসো তো একটু। তারপর মিনিট ৩ মধ্যে পুনরায় একটা মোটা রেজিস্টার হাতে নিয়ে ঘরে প্রবেশ করলো। সেটা আবার দেবর্ষীবাবুর হাতে দিয়ে ফিরে গেল। দেবর্ষীবাবু রেজিস্টারটা খুলে খুব যত্ন সহকারে পড়ে নিয়ে বললেন, নফর সাহেব, আপনার কাজ একটু এগোয়নি, সে ব্যাপারে আমি দুঃখিত। আমি বিষয়টা দেখছি। এখন বলুন তো, আর কি এই কাণ্ড ঘটেছে? প্রায় ঘটছে স্যার। দেখুন স্যার, আমাদের থানায় এসে ডায়েরি করার পর আগের অফিসার ২-১বার কেবল কবরস্থানটা ঘুরে এসেছিলেন। তারপর আমার পঞ্চায়েত অফিসে দেখা করে আমাদের আশ্বাস দিয়েছিলেন যে চোরকে ধরে দেবেন। মাসখানেক পাহারাও বসিয়েছিলাম কবরস্থানে, কিন্তু কিছুই লাভ হয়নি। লাশ চুরি কিছুদিন বন্ধ থাকলেও আবার সেই শুরু হয়েছে। এখন সবার পক্ষে তো স্যার লাশকে পাকা গাঁথুনি দিয়ে বাঁধিয়ে ফেলা সম্ভব নয়। একটা আর্থিক সঙ্গতির ব্যাপার থাকে, আর পঞ্চায়েত অফিস থেকে আর কত হেল্প করা যায়। তবুও আমি নিজে বিধায়কের কানে ব্যাপারটা তুলে কবরস্থানটা দেওয়াল দিয়ে ঘিরে ফেলবার ব্যবস্থা করেছি। টাকা এলেই কাজ শুরু হবে। কিন্তু এখন যে মাঝে মধ্যেই পুরনো লাশ চুরি হয়ে যাচ্ছে, এটা কিভাবে আটকানো যায় সে ব্যবস্থা আপনি একটু করুন স্যার। গ্রামবাসী আর কত পাহারা দেবে? একটু অসতর্ক হলেই মাটি খুঁড়ে পচা গলা লাশ তুলে নিয়ে চলে যাচ্ছে। একটা চক্র কাজ করছে, বুঝলেন? ওরা এই সমস্ত লাশ চুরি করে কেমিক্যালে ডুবিয়ে তার থেকে কঙ্কাল ছাড়িয়ে নিয়ে বিদেশে চালান করছে। চিকিৎসা ক্ষেত্রে এর বিরাট ডিমান্ড। এই সমস্ত ক্রিমিনালদের স্পেশাল ট্রেনিং থাকে মাটি খুঁড়ে নিমেষে লাশ গায়েব করার বিষয়ে। তবে লোকাল কেউ হেল্প না করলে ওরা পারবে কি করে? গ্রামের কেউ জড়িত আছে কিনা দেখেছেন? অর্থাৎ কাউকে সন্দেহ হয়? গ্রামের লোক আর যাই করুক, কবর খুঁড়ে লাশ চুরি করবে না স্যার। এ বাইরের লোক। আপনি তদন্ত চালান। তদন্ত তো অবশ্যই হবে। আপাতত আমি 4 জনকে পাহারায় বসাচ্ছি। সম্ভব হলে গ্রাম থেকে 2-1টা ছেলে সঙ্গে দিয়ে দেবেন। নতুন কবর করা হলে একটু সতর্ক থাকতে হবে। আমি চেষ্টা করব আর যেন এই ঘটনা না ঘটে। একটু দেখবেন স্যার, গ্রামবাসী খুব আতঙ্কে আছে। কেউ কেউ বলছে এসব নাকি ভূত প্রেতের ব্যাপার।
আসছি স্যার, একটু দেখবেন। নাফর শেখ ও মকবুল বেরিয়ে গেল। ঘড়িতে তখন রাত প্রায় 10:30। সাব ইন্সপেক্টর দেবর্ষীবাবু থানা থেকে ফিরে নিজের ঘরে সোফায় গা এলিয়ে বসেছেন। সারাদিনের ক্লান্তি ওকে চেপে ধরেছে পরজীবীর মতো। এমন সময় বাইরে একটা আচমকা প্রচণ্ড ঝড় উঠল। জানালা দরজাগুলো কেমন যেন আছড়ে আছড়ে পড়তে লাগলো। হাওয়ায় ঘরের জিনিসপত্র সব ওলট পালট করছে। দেবর্ষীবাবু উঠে গিয়ে দরজা জানালা সব বন্ধ করে পুনরায় সোফায় এসে বসলেন। বৃষ্টি নেই, একটা বেয়াড়া শুকনো ঝড়। বাড়িতে তিনি একাই থাকেন, কাজের লোক পর্যন্ত নেই। ডিউটি থেকে ফিরে নিজের খাবার নিজেই তৈরি করেন। আজকে একটা আলসেমি ওকে আষ্ঠে পৃষ্ঠে ধরেছে, তার উপর এই এলোপাথারি হাওয়ার ঝটকা। মনটা কেমন যেন হয়ে উঠল ওর। ইলেকট্রিকও গেছে প্রায় মিনিট খানেক হলো। উনি অন্ধকারের মধ্যে উদাস মন নিয়ে খানিকক্ষণ বসে রইলেন। তারপর উঠে গিয়ে একটা মোমবাতি জ্বালালেন। মোমবাতির কম্পমান আলোয় ঘরটা কেঁপে কেঁপে উঠছে। এখন বাইরে ঝড়ের তাণ্ডব চলছে। এমন সময় হঠাৎ করেই সদর দরজার কড়াটা নড়ে উঠল। সত্যি কি কড়াটা নড়ছে, নাকি হাওয়ার ঝাপটায় দরজার গায়ের শেকলটা নড়ছে? তিনি কান খাড়া করে রইলেন সেই দিকে। আবার শব্দ, কেউ যেন হাত দিয়ে দরজার শেকলটা ধরে দরজার গায়ে জোরে জোরে পিটছে। এই দুর্যোগের মধ্যে আবার কে এলো? কাউকে কি আসতে বলেছিলেন তিনি? বিষয়টা একবার ভেবে নিয়ে উঠে গিয়ে দরজাটা খুললেন। সঙ্গে সঙ্গে একটা দমকা বাতাস ঘরে হুড়মুড় করে ঢুকলো, আর মোমবাতিটা নিভে গিয়ে গোটা ঘরটা একেবারে ছোট্ট হয়ে আসলো অন্ধকারে ডুবে। ঝড়ের শব্দের মধ্যেই তিনি চিৎকার করে বললেন, কে বাইরে? কে কে ডাকছে? আমি সাহেব। কে তুমি? একটু ভেতরে আসতে পারি? কিছু কথা ছিল। এসো। এরপর অন্ধকারের মধ্যে বাইরে ওই ঝোড়ো বাতাসের সঙ্গে লড়াই করে দাঁড়িয়ে থাকা লোকটা কালো একটা স্তূপের মতো ঘরের মধ্যে প্রবেশ করলো নিঃশব্দে। লোকটা চৌকাঠ মারিয়ে ঘরে ঢুকলো। দেবর্ষীবাবু দড়াম করে সদর দরজাটাকে বন্ধ করে দিলেন। এরপর অন্ধকারে হাতড়ে হাতড়ে ঘরে ঢুকে টেবিলের ড্রয়ার থেকে দেশলাইটা বের করে মোমবাতিটা জ্বাললেন। লোকটা দরজার পাশেই দাঁড়িয়ে রয়েছে, আপাদ মস্তক চাদরে মোড়া, বেশ লম্বা লোকটা। দেবর্ষীবাবু ওকে বসতে বললেন। লোকটা সোফার এক পাশে গুটি সুটি মেরে বসল। বলো, কি বলতে চাও? আগে আমার নাম পরাণ মণ্ডল, থাকি নতুন গ্রামে। আজকে আপনাকে সত্যজিৎ বাবুর বাড়ি থেকে বেরোতে দেখলাম। হ্যাঁ, গিয়েছিলাম ওর বাড়ি একটা খুনের ব্যাপারে। কিন্তু তুমি কোথায় ছিলে? তোমাকে তো নজরে পড়েনি। ছিলাম বাবু, ওখানেই ছিলাম। আপনার আমাকে নজরে না পড়ারই কথা, আমি আড়ালে ছিলাম। বেশ, এখন বলো তো কি বলতে চাও? সত্যজিৎ লোকটা ভালো নয় বাবু। কীরকম ভালো নয়? খুব খারাপ, অনেক কিছু জানে। জানে মানে কি? এই তন্ত্র মন্ত্র, গুণ বশ, অনেক কিছু। গুণিন? মানুষের ক্ষতি করা যায় যে বিদ্যায়, সেসব ওর হাতের মুঠোয়। বুঝলাম। তা তুমি ঝড় পেরিয়ে এসব কথা আমাকে বলতে এসেছো? না, তা ঠিক না। তবে ফুলুকে ওই খুন করেছে সাহেব। হ্যাঁ, তুমি জানলে কিভাবে? তুমি খুন হতে দেখেছো? না, দেখিনি, তবে ও ছাড়া আর কেউ ওইভাবে খুন করতে পারে না। কিভাবে? নিষ্ঠুরভাবে। লাশটাকে তো আপনি দেখেছেন, আপনিই বলুন।
ফুলুর শরীর বলে কিছু অবশিষ্ট ছিল, সবটাই তো খুবলে খুবলে নষ্ট করে ফেলেছে। আরে আরে সে তো বুনো জানোয়ারদের কাজ। হাসালেন সাহেব, ওখানে সত্যজিৎ ছাড়া আর কোনো বুনো জানোয়ার আছে? তুমি কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো তো। তুমি সত্যজিতের সম্বন্ধে এত সব জানলে কিভাবে? আমি জানবো না? আমি তো এক সময় ওর বাসায় কাজে লেগেছিলাম, ওর ঘর বাড়ির খেয়াল আমিই রাখতাম। তাহলে এখন যে আছে সে কবে থেকে আছে? ও তো ওর পুরনো সঙ্গী, আমি সবসময় দুজনকে একসাথে দেখেছি। তুমি কাজ ছাড়লে কেন? কাজ ছাড়ার কারণটা আপনার বিশ্বাস হবে? না না, অবিশ্বাস করার কারণ আছে কিছু? সেটা আপনি বুঝবেন স্যার, তবে আমি যা বলবো সত্যি কথাই বলবো। তোমার সত্যি কথাটা কি শুনি। সত্যজিৎ একটা পিশাচ, ও মানুষ না সাহেব, একটা রাক্ষস। কি? হ্যাঁ সাহেব, আমি সত্যি বলছি, আমি নিজে চোখে ওকে মানুষ খেতে দেখেছি। হোয়াট? কি যাতা বলছো? সত্যি বলছি সাহেব, ও প্রতি রাতে কাঁচা মানুষ খায়। আরে ইও কি সম্ভব? সম্ভব সাহেব, সম্ভব। মানুষের ওপর শয়তান ভর করলে মানুষ রাক্ষস হয়ে ওঠে, আমি নিজের চোখে দেখেছি। ওর পুরনো সঙ্গী ওই চাকর ওকে খাবার জোগাড়ে মদত দেয়, ভুলিয়ে ভালিয়ে কাজের সুযোগ কিংবা অন্য কিছুর লোভ দেখিয়ে প্রাসাদে টেনে আনে, আর তারপর রাত নামলেই নৃশংস হত্যা আর খাদ্য গ্রহণে ঝাঁপিয়ে পড়ে সত্যজিৎ। আমি কিছুতেই বিশ্বাস করি না। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের গা থেকে চাদরটা সরিয়ে পেটের কাজটা দেখালো। দেবর্ষীবাবু সেদিকে চোখ ফেলে আঁতকে উঠলেন। পরাণের পেটে একটা বিরাট ক্ষত, সেখানে পচন ধরেছে। পরাণ পুনরায় ক্ষতস্থান ঢেকে নিয়ে বলল, এটা কি করে সৃষ্টি হয়েছে আপনি জানেন স্যার? কিভাবে? সত্যজিৎ বাবু এক রাতে উন্মাদের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। তারপর? এর পরের ঘটনা কিভাবে ভুলি? তখন সত্যজিৎ থাকতো কান্দিতে। দিনটা ছিল অমাবস্যার, রাতের কালিমাও ছিল জগৎ জোড়া। আমি সবে ঘুমোতে যাব বলে রেডি হচ্ছি, আচমকা একটা বাচ্চা ছেলের কান্নার শব্দ আমার কানে এলো। আমি যতদূর জানি ও বাড়িতে আমি আর সত্যজিৎ বাবু ছাড়া কেউ থাকে না। বাচ্চা ছেলে কিভাবে এলো? এই চিন্তা মাথায় উপস্থিত হতেই ছুটে গেলাম কান্নার শব্দ শুনে। তারপর সত্যজিৎ বাবুর ঘরের সামনে গিয়ে দেখি সত্যজিৎ বাবু একটা 10-12 বছরের বাচ্চা ছেলেকে নিজের কোলে জোর করে চেপে ধরে কামড়ে কামড়ে মাংস ছিঁড়ে খাচ্ছে ওর শরীর থেকে। রক্তারক্তি কাণ্ড। আধা মরার ছেলেটা ধড়পড় করে লাফাচ্ছে আর আর্তনাদ করছে। আমার তো দৃশ্যটা দেখে শরীর অবশ হয়ে এলো, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না কিছুতেই। প্রথমে পাকস্থলী মোচড় দিয়ে উঠে বমনের ইচ্ছা এলো আমার। বিভীষিকাময় দৃশ্যটা দেখে আমি ভয়ে কাঁপা শরীর আর দেবে আসা গলা নিয়ে দরজাটা ঠেলে ঢুকে আমি পড়লাম। কি করছেন আপনি? সত্যজিৎ বাবুর চেহারা তখন দেখার মতো। ওর মুখের দাঁত হিংস্র পশুর ন্যায় সুচালো, সেখান থেকে গড়িয়ে পড়ছে রক্ত। হাতের নখ লম্বা লম্বা, চোখ ভাটার মতো লাল। আমাকে দেখে কোল থেকে বাচ্চাটাকে আছড়ে ফেলে দিয়ে দাঁড়িয়ে ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠলেন, দেখে যখন ফেলেছিস তোর আর বেঁচে লাভ নেই। আজ রাতে তুই আমার খাওয়ার। আপনি কি করছেন বাবু? আপনি এরকম করছেন কেন? আপনি কি করছেন? আমি তোর বাবু নই, আমি নরমাংস খাদক, রক্ত পিয়াসী। এরপর কথা শেষ করে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার পেটের কাছটা কামড়ে ধরলো। কবে থেকে এরকম আচরণ করছেন উনি? আমি জানি না সাহেব। আচ্ছা
এরপর কি হলো? মানে তুমি নিজেকে মুক্ত করলে কিভাবে? পারিনি, আমি নিজেকে বাঁচাতে পারিনি। কি? হ্যাঁ সাহেব, ওই পিশাচ আমাকে জ্যান্ত কামড়ে কামড়ে খেয়ে ফেললো। আমার রক্ত দিয়েও তৃষ্ণা মেটালো, আমার শরীরের অবশিষ্ট কিছু রাখলো না, হাড় চিবিয়ে শেষ করলো আমাকে। রাক্ষসে খিদে ওর। আরে কি বলছো কি? তুমি মৃত? তুমি আমার সামনে কিভাবে এলে? আমি আসিনি তো সাহেব, কোথায় আমি? কথাটা বলে সোফা থেকে হাওয়ায় মিলিয়ে গেল পরাণের দেহ। দেবর্ষীবাবুর মাথাটা একেবারে বোঁ করে ঘুরে গেল। তিনি ভয়ে সোফা ছেড়ে উঠে দেওয়ালের কোনায় ছুটে পালিয়ে গিয়ে একেবারে গুটি সুটি মেরে বসে পড়লেন। তার সর্বাঙ্গ এখন থরথর করে কাঁপছে, মুখের কথা যেন ফুরিয়ে গেছে, ঠোঁট যেন জোড়া লেগে গেছে তার। হঠাৎ হাওয়ার মধ্যে থেকে পরাণ মণ্ডল বলে উঠল, সাহেব, আমার কথা আর আপনি অবিশ্বাস করবেন না জানি। সত্যজিৎকে শেষ করুন সাহেব। ও পিশাচ, ও মানুষ খায়। আমাকেও খেয়েছে, ফুলুকেও খেয়েছে, আর আপনাকেও খেয়ে ফেলতে পারে। ওকে ছাড়বেন না সাহেব, ওকে ছাড়বেন না। কথাটা শেষ হতেই দেবর্ষীবাবুর বুকের হাড় নড়ে উঠল যেন। হঠাৎ ইলেকট্রিকের আলোটা ফিরে এলো। সেই মুহূর্তে তার ভয় কিছুটা দূর হলো ঘরের আলো ফেরাতে। বাইরে ঝোড়ো বাতাসটাও আর নেই। বাকি রাতটা হাজার চেষ্টা করেও ঘুমোতে পারলেন না দেবর্ষীবাবু। ভয়ানক একটা দুশ্চিন্তায় তার মাথাটা কেমন যেন ছিঁড়ে যাচ্ছে। একটা বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে কুড়ে কুড়ে খাচ্ছে তার মাথার ভেতরটা। পরদিন থানায় পৌঁছে সমস্ত ঘটনাটা কনস্টেবল রাজীবকে খুলে বললেন তিনি, শুধুমাত্র একটা পথ খোঁজবার আশায়। কনস্টেবল রাজীব সমস্ত ঘটনাটা শুনে খানিকক্ষণ বাক শূন্য হয়ে বসে রইল। তারপর বলল, এ তো রূপকথার গল্পে শোনা যায় স্যার। শেষে একটা দানব এসে বাসা বাঁধল এলাকায়। এভাবে চলতে থাকলে মানুষ শূন্য করে ফেলবে এই অঞ্চল। আইনের কিচ্ছু করতে পারবে না স্যার। তাহলে এখন উপায়? আমাকে কয়েকটা দিন ভাবতে দিন, কিছু একটা রাস্তা বের করবই। বিকেলবেলা ফুলুর স্ত্রী মতিয়া থানায় ছুটতে ছুটতে এসে বলল, বাবু বাবু বাবু, আমাকে বাঁচান বাবু, আমার সব বনাশ হয়ে গেল বাবু, আমার সব বনাশ হয়ে গেল। কি হয়েছে কি? আমার ছোট ছেলেটাকে খুঁজে পাচ্ছি না বাবু, কোথাও খুঁজে পাচ্ছি না। কি, কখন থেকে? আজ ভোরবেলা থেকেই আশেপাশের বাড়ি জঙ্গল সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাচ্ছি না বাবু। আমার মরদটাও তো গেছে সেই কবে, এখন ছেলেটাও গেলে আমি কাকে নিয়ে থাকবো বাবু? আরে কার সঙ্গে খেলতে টেলতে যায়নি তো? ওইটুকু ছেলে কার সঙ্গে যাবে বাবু? রাতে তো আমার পাশেই শুয়েছিল, ভোরবেলা থেকে দেখি নাই। তোমার ঘরের দরজা খোলা ছিল? আমার আর ঘর কি বাবু, মাটির ঘরে টিনের দরজা, ও তো হাত বাড়িয়ে বাইরে থেকে খোলা যায় গো। দেবর্ষীবাবুর হঠাৎ করেই গতকাল রাতে পরাণের ঘটনাটা মনে পড়ল, আর সঙ্গে সঙ্গে ওর মেরুদণ্ডটা একটা অজানা ভয়ে কেঁপে উঠল। উনি উঠে দাঁড়ালেন, তারপর বললেন, তুমি এখন এসো মতিয়া, আমি দেখছি। তোমার ছেলের বয়স কত? আগে আগে 7 বছর। তুমি এখন বাড়ি যাও, আমি খোঁজ পেলে তোমাকে জানাবো। মতিয়া কাঁদতে কাঁদতে থানা ছেড়ে বেরিয়ে গেল।
দেবর্ষীবাবু পুলিশের জিপটা নিয়ে সত্যজিৎ বাবুর বাড়ির দিকে এগোলেন। বিকেলের আলো তখন ফুরিয়ে এসেছে, আকাশ রক্তিম। দেবর্ষীবাবু জিপটা কিছুটা দূরে গাছের আড়ালে লুকিয়ে রেখে ধীরে ধীরে পা বাড়ালেন সত্যজিৎ বাবুর বিরাট বাড়িটার দিকে। বাড়ির প্রবেশদ্বার খোলা। তিনি কোমর থেকে রিভলভারটা বের করে ডান হাতে চেপে ধরে ঘরে প্রবেশ করলেন। তারপর এ ঘর সে ঘর, চিলে কোঠা এবং ওপর তলার সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজেও কারো দেখা পেলেন না। এরপর সিঁড়ি বেয়ে গেলেন ছাদে। সিঁড়ির ওপর রক্তের দাগ দেখে দেবর্ষীবাবুর মুখটা রাগে ফুলে উঠল। আকাশে নক্ষত্রপুঞ্জের মালা বসেছে, ছাদ জনশূন্য। বাড়ির পেছনে একটা বিরাট জঙ্গল, সেখান থেকে ভেসে আসছে ক্ষুধার্ত শেয়ালের সমস্বর। সেটা লক্ষ্য করে তিনি ছাদের কিনারায় এসে নিচে জঙ্গলের দিকে তাকালেন, আর সঙ্গে সঙ্গে তার ভ্রুটা কুঁচকে গেল। জঙ্গলে দুজন ঘোরাফেরা করছে, আর কানে ভেসে আসছে কিছু একটা টেনে হিচড়ে নিয়ে যাওয়ার শব্দ। তিনি ভ্রুটা কুঁচকে একটু ভেতরের দিকে নজর ফেলার চেষ্টা করলেন। দেখলেন জঙ্গলের ভেতর কিছু একটা টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর তার পিছু পিছু এক ঝাঁক শেয়াল ছুটে চলেছে। দৃশ্যটা দেখে দেবর্ষীবাবুর ভেতরটা হতাশ হয়ে উঠল, বুকটা শূন্য হয়ে গেল এক মুহূর্তে। তিনি চোয়ালে চোয়াল চেপে ক্রুদ্ধ হয়ে গিয়ে ছুট দিলেন সিঁড়ি বেয়ে নিচের দিকে। দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে দৌড় দিলেন ঘরের পেছনের সেই জঙ্গলের দিকে। জঙ্গলটা চিরে অন্ধকারের মধ্যে সেই লোকগুলোর সামনে দাঁড়িয়ে সেদিকে রিভলভার তাক করে বললেন, কে আপনি? অন্ধকার থেকে জবাব এলো, আরে আপনি ইন্সপেক্টর বাবু না? আমাকে চিনলেন না? আমি সত্যজিৎ দত্ত। এই সময় জঙ্গলে কি করছেন? এই সামান্য কিছু কাজ। কি কাজ আমি জানতে পারি কি? হ্যাঁ, পারেন পারেন, অবশ্যই পারেন। কথাটা বলে সত্যজিৎ বাবু নিচের দিকে ইশারা করে বললেন, এই দেখুন, কি ঝঞ্ঝাটে পড়া গেল বলুন তো। আমার বাড়ির ভেতর ঢুকে এই শেয়ালের বাচ্চাটা ভারী উৎপাত করছিল, কিছুতেই বেরোচ্ছিল না। শেষমেশ বাচ্চাটাকে মেরে ফেলতে হলো। দেখুন সাহেব, এই শিয়ালের বাচ্চাটা খুব বেয়াদব। বাবুর খাবার পর্যন্ত চুরি করে খাচ্ছিল, তাই একে সরিয়ে দিলাম। বাচ্চা কথাটা শুনে দেবর্ষীবাবুর হৃৎপিণ্ডের গতিটা বেড়ে গেল। উনি মাথা নামিয়ে নিচে লক্ষ্য করলেন কিছু একটা শুয়ে আছে বটে, তবে কি সেটা বোঝা যাচ্ছে না। তিনি বললেন, আলো জ্বালান। সত্যজিৎ বাবুর চাকর পকেট থেকে দুটো দেশলাই কাঠি বের করে জ্বালিয়ে ধরল। দেবর্ষীবাবু সেই ক্ষীণ আলোয় দেখলেন নিচে একটা শেয়ালের বাচ্চা মরে পড়ে আছে। এটাকেই মাটিতে পুঁতে ফেলতে এসেছিলাম, নইলে গন্ধ ছুটবে যে। দেখুন না, দেখুন ওর জ্ঞাতি গোষ্ঠী কেমন ঝগড়া করতে এসেছে। দেখুন দেখুন। কথাটা বলে সত্যজিৎ বাবু আশেপাশের শেয়ালগুলোকে দেখালেন, তারপর বললেন, তা আপনি এখানে কি ব্যাপার? মতিয়ার 7 বছরের ছেলেকে পাওয়া যাচ্ছে না, তাই। তাই কি আমার বাড়িতে ওকে খুঁজতে এসেছেন? দেবর্ষীবাবু চুপ করে রইলেন। সত্যজিৎ বাবু পুনরায় বললেন, দেখুন ইন্সপেক্টর সাহেব, এলাকায় কি কখন ঘটবে আর তার জন্য আপনি আমার বাড়ি বারবার ছুটে আসবেন, এটা কিন্তু ঠিক নয়। আমার ব্যক্তিগত জীবন বলে কিছু একটা আছে। পরের বার থেকে সঠিক প্রমাণ নিয়ে আমার সামনে আসবেন, বুঝলেন? দেবর্ষীবাবু কিছু বললেন না। সত্যজিৎ বাবুর চাকর মাটি খুঁড়ে গর্ত করতে লাগলো। দেবর্ষীবাবু আর কথা না বাড়িয়ে ফিরে গেলেন।
মতিয়ার ছেলেকে পাওয়া গেল না। মতিয়া পাগলের মতো চেহারা নিয়ে রোজ একবার করে থানায় এসে খোঁজ খবর নিয়ে যায়। পরপর দুটো ধাক্কা সামলে উঠতে পারেনি সে। মাঝে মধ্যেই রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ওকে। খাওয়া দাওয়া ঘুম ছেড়ে দিন দিন বদ্ধ উন্মাদ হয়ে যাচ্ছে ও। দেবর্ষীবাবু সত্যজিৎ বাবুর বাড়ির আশেপাশের লোকজন লাগিয়ে কোনো ক্লু হাতে পাননি এখনো পর্যন্ত। এর পরেও বেশ কিছু মানুষ এলাকা থেকে নিখোঁজ হলো, হঠাৎ হঠাৎ উধাও। থানায় একের পর এক মিসিং ডায়েরি। দেবর্ষীবাবুকে চিন্তাগ্রস্ত অবস্থায় দেখে কনস্টেবল রাজীব বলল, একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো রাজীব। যদি কিছু না মনে করেন তবে একবার ওই নন্দী গুণিনের সাহায্য নিতে পারেন স্যার। নন্দীগুণিন? সে আবার কে? বড় গুণিন স্যার, মানুষের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে। অপশক্তিকে জব্দ করতে ওর জুড়ি নেই। আরে ধুর, কি যে বলো রাজীব, ওসব আমার দ্বারা হবে না। আর ওসবে আমি বিশ্বাস টিশ্বাস করি না। একজন মানুষ যে অন্য একজন জীবন্ত মানুষকে ছিঁড়ে খেতে পারে, এ কথাও তো আপনি আগে বিশ্বাস করতেন না। এখন মানেন? পরাণ মণ্ডলের আত্মার কথা আপনি নিজে আমাকে বলেছিলেন। তবে নন্দী ওঝাকে মানতে আপত্তি কোথায় স্যার? অপয়া শক্তিকে আপনি গুলি বন্দুক আইন দিয়ে জব্দ করতে পারবেন না স্যার। এদের জন্যই নন্দী গুণিনের দরকার। বিশ্বাস করুন, কেউ কিচ্ছু জানবে না। আমি আর আপনি লুকিয়ে ওর কাছে যাব রাত্রিবেলায়। ব্যাপারটা আমার আর আপনার মধ্যেই থাকবে স্যার। সত্যজিৎকে ধরবার জন্য সব রকম চেষ্টাই করছেন যখন, এটাও করতে আপত্তি কি স্যার? দেবর্ষীবাবু ভাবতে বসলেন। রাজীব আবার বলল, আর ভাববেন না স্যার, ওর বিরুদ্ধে আমাদের কোনো সাক্ষী প্রমাণ নেই যখন, এই রাস্তায় আমাদেরকে হাঁটতেই হবে। আজ রাতেই চলুন ওই নন্দীগুণিনের বাড়ি। আমি ঠিক সময় আপনাকে নেবার জন্য আপনার বাড়ি পৌঁছে যাব। আচ্ছা, ওর বাড়িটা কোথায়? শশীধরপুর স্যার। চিন্তা নেই চিন্তা নেই, আমি আপনাকে নিয়ে যাব। ঠিক আছে, তোমার কথাই রইল। ঠিক আছে স্যার, আপনি ডিউটি শেষ করে আপনার বাড়িতে অপেক্ষা করবেন, আমি গাড়ি নিয়ে উপস্থিত হব। মাঝরাতের দিকে রজত গাড়ি নিয়ে উপস্থিত হলো দেবর্ষীবাবুর বাড়ি। তারপর দুজনে গাড়ি চড়ে রওনা দিল নন্দী গুণিনের বাড়ি। নদী পার করে পৌঁছতে সময় লাগে প্রায় ঘণ্টাখানেক। নন্দী গুণিনের বাড়ির সদর দরজায় একবার টোকা দিতেই বেরিয়ে এলেন নন্দী গুণিন। তারপর ওদের দুজনকে বিনা প্রশ্ন ব্যয়ে ঘরের ভেতর ডেকে বসতে বললেন। লোকটার বয়স বোঝার উপায় নেই। লম্বা শীর্ণ চেহারা, কানের দুপাশের চুল পাকা, মাথার বাকি চুলেও পাক ধরেছে, তবে অল্প। দাড়ি গোঁফ কামানো, শুকনো মুখে একটা আত্মবিশ্বাসের ছাপ রয়েছে। কপালে মেটে সিঁদুর দিয়ে একটা টিকা, গলায় রঙিন সুতোয় বেশ কিছু শেকড় বাকড় ও তাবিজ কবজের মালা, পরনে গেরুয়া ফতুয়া ও ধুতি। রাজীব প্রণাম জানালো তাকে, তারপর বলল, বাবা, আমরা এসেছি লালবাগ থেকে। বিপদটা কি? রাজীব ও দেবর্ষীবাবু হাঁ হয়ে তাকিয়ে রইলেন গুণিনের দিকে। গুণিন আবার বলল, আমার কাছে মাঝরাত্রিরে কেউ এমনি এমনি আসে না, আর ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তোদের একবার দেখেই আমি অনেক কিছুই বলতে পারবো। তোর সঙ্গে আসা বাবুটির আমার প্রতি যে বিশ্বাস নেই, সেটা ওকে দেখা মাত্র বুঝতে পেরেছি। তবে এসব ব্যাপারে আমি কিছু মনে করি না, কারণ আমাকে বিশ্বাস করবেও বা কেন? আমি তো ভেলকি দেখাতে এখানে বসে নেই যে অদ্ভুত ক্ষমতা দেখে আমার পায়ে কেউ লুটিয়ে পড়বে। আমার কারবারটা বাস্তব জগৎটাকে নিয়ে রে। এখানে ভোজবাজির কোনো জায়গা নেই। বাবা, মহা বিপদ। গোলক ধাঁধায় ফেঁসে আছি, নিস্তার কিছুতেই পাচ্ছি না। একের পর এক মানুষ মরছে, নিখোঁজ হয়ে যাচ্ছে, কোনো হদিসই মিলছে না বাবা। বুঝেছি। তোরা কি পুলিশের লোক? হ্যাঁ বাবা। কি করে বুঝলেন? অনেক কিছুই বুঝেছি, এখন কেবল সূত্রগুলোকে মেলানোর দরকার আছে। তুমি একটু আলোর কাছে এসো তো বাবা।
দেবর্ষিবাবু খানিকটা অপ্রস্তুত হয়ে গিয়ে ইতস্তত বোধ করলেন। থাক, ওখানেই বসো, আমি আসছি। কথাটা বলে ঘরের তাকে রাখা দেবতার মূর্তির পদস্থল থেকে জ্বলন্ত পাথরের প্রদীপটা হাতে তুলে নিয়ে এগিয়ে গেলেন দেবর্ষিবাবুর কাছে। তারপর প্রদীপের উষ্ণ তেল ওর কপালে বুলিয়ে দিয়ে বললেন, সর্বনাশ, তোমার তো ঘোর বিপদ। বিপদ? কিসের বিপদ? তোমার জন্মশালার সময়টা বলো তো। 17ই অগ্রহায়ণ, মীন রাশি, জন্ম সন্ধ্যের পর। ঠিক সেদিনই একটা ধূমকেতু পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গেছিল। প্রভাব পড়েছিল তোমার জন্ম লগ্নে, আর তার জেরেই না, তোমার তো অপমৃত্যু যোগ রয়েছে বাবা। আমার কাছে না এলে তো 1 সপ্তাহের ভেতর তোমার প্রাণ সংশয়, এমনকি তোমার শরীরের পঞ্চত্ব প্রাপ্তি পর্যন্ত ঘটবে না। এসব আপনি কিভাবে বলছেন? গণনা বাবা, সব গণনা। আমার গণনা আজ অবধি ভুল হয়নি। তোমার কপালের মাঝ বরাবর একটা অশুভ চিহ্ন ফুটে রয়েছে, ওটা সবার নজরে পড়বে না। কিছু বিদ্যে আয়ত্ত করা থাকলে তুমিও সেসব দেখতে পেতে। এখন উপায় কি বাবা? তার আগে বলো তো, তোমরা কেন এসেছিলে আমার কাছে? রাজীব গুনিনকে সত্যজিৎ বাবুর সম্বন্ধে সমস্ত ঘটনা খুলে বলল। সবটা খুব মনোযোগ দিয়ে শুনে তিনি বললেন, এ তো যা বুঝছি এসব ঘুলের কারবার। ঘুল? সে আবার কি? বড় ভয়ানক জিনিস বাবা। প্রেত জগতের সব থেকে খতরনাক শক্তি বলতে পারো। তবে ওসব তো কবরস্থানের আশেপাশে ঘোরাফেরা করে, এখানে এলো কিভাবে? আপনি সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলুন বাবা। ঘুল অপয়া শক্তির উৎসস্থল আরব। ওরা সাধারণত কবরস্থানের চতুর্দিকে ঘোরাফেরা করে। এরা মানুষের মাংস খায়, এমনকি কবর থেকে লাশ চুরি করেও খেয়ে থাকে। এরা শিশু, নারী সকলকেই নিজের শিকারে পরিণত করে। রক্ত, মাংস, হাড় সকল কিছু এদের খাদ্য। এরা প্রথমে পুরুষদের নিজেদের কবলে আনে, তারপর পুরুষের পিছু পিছু বাড়ি এসে বাড়ির সদস্যদের ভক্ষণ করে। ধীরে ধীরে সমস্ত এলাকা মানুষ শূন্য করে পুনরায় কবরস্থানে অর্থাৎ নিজের বাসস্থানে ফিরে যায়। যখন টাটকা মানুষ মেলে না, তখন এরা কবর থেকে তুলে পচা লাশ খায়। তবে এই সর্বনেশে শয়তান এখানে এলো কি করে, সেটাই তো আশ্চর্যের। দেবর্ষিবাবু নন্দীগুনিনের কথা শোনা মাত্র ওর নতুন গ্রাম পঞ্চায়েত প্রধান নাফর শেখের কথা মনে পড়ল। ওর থানায় আগমনের কারণ ছিল কবর থেকে লাশ চুরির ব্যাপারে। অর্থাৎ গুনিনের কথা যদি সত্যি হয়, তাহলে লাশ চুরির পেছনেও সত্যজিৎ বাবুর হাত রয়েছে। এরপর তিনি বললেন, তার মানে সমস্ত প্রশ্নের উত্তর মিলবে একমাত্র সত্যজিৎ বাবুর কাছে। হ্যাঁ, এখন উপায়? আমি যাব ঘুলের ডেরায়, অর্থাৎ সত্যজিৎ বাবুর বাড়ি। তোমরাও থাকবে। সাধারণ মানুষের জীবনের ব্যাপার যখন, আমি নিশ্চয়ই একটা বিহিত করব। কিন্তু তার আগে আমার কিছু কাজ করার প্রয়োজন আছে। নিজেকে প্রস্তুত হবার দরকার আছে। খুব খারাপ কালো শক্তির সম্মুখীন হবার আগে নিজেকে লড়াইয়ের উপযোগী করে তোলাটা জরুরি। সেই জন্য 3 দিন তোমাদের কাছে সময় চেয়ে নিচ্ছি বাবা। এই 3 দিন তোমরা একটু সাবধানে থেকো। ওর বাড়ির আশেপাশেও যাবে না কেউ। আমি হাজির হব, ঠিক সময় হাজির হব। তোমাদের সময় সারণীর সঙ্গে নিজেকে অদৃশ্য সূত্রে বেঁধে ফেলবো আমি। এতে তোমাদের বিপদের চরম সময় উপস্থিত হলে আমি টের পাব। এখন তোমরা এসো। গাড়িতে উঠে ফেরার সময় রাজীব বলল, স্যার, এবার বুঝলেন তো কেন সত্যজিৎ কবরস্থানের পাশে নিজের আস্তানা করে? সবই তো বুঝতে পারছি, কিন্তু এখনো অবধি প্রমাণ পাইনি যে ওই মানুষ খেকো। হাতে নাতে প্রমাণ না পেলে শুধুমাত্র রটনা বা কল্পকাহিনীর ওপর নির্ভর করে তো ওকে অ্যারেস্ট করা চলে না। আর ডিপার্টমেন্টকে এই নরখাদক বিষয়ে বলে কোনো সুফল হবে না। ওপর মহল আমাদেরকে অবিশ্বাসী করবে। তাহলে কি ভাবছেন? কিছু তো একটা করতেই হবে। নন্দীগুনিন আসা পর্যন্ত অপেক্ষা করাটা ঠিক হবে না। এই 2 দিনে সত্যজিৎ হয় কোনো মানুষকে খাদ্য হিসেবে গ্রহণ করবে, নইলে
কবর খুঁড়ে লাশ তুলবে। কিন্তু স্যার, গুনিন কিন্তু আপনাকে ওর সামনে যেতে বারণ করেছে। আপনার কপালে মৃত্যু যোগ রয়েছে। নিজের প্রাণের মায়া করে অন্যকে মৃত্যুর কোলে ঠেলে দেব? এ চিন্তা থাকলে পুলিশে চাকরি নিলাম কেন রাজীব? আপনি কি করবেন ভাবছেন? আপাতত নফরকে একবার থানায় ডেকে পাঠাবো। পরদিন বিকেলবেলা থানায় নফর তার দলবল নিয়ে হাজির। দেবর্ষীবাবুকে দেখেই নফর শেখ বলল, অপরাধী কি ধরা পড়েছে স্যার? না না, তবে খুব তাড়াতাড়ি পড়বে। এ বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। আমরা এই ব্যাপারে পূর্ণ সহযোগিতা করব স্যার। আপনি কেবল বলুন আমাদের কি করণীয় আছে। সেরকম কিছু না, আপনাদের গ্রামে কেউ মারা গেলে নতুন গ্রামের কবরস্থানের বদলে এই এলাকার সত্যজিৎ বাবুর বাড়ির পেছনের কবরস্থানে এসে সমাধি দিতে হবে। কেন স্যার? এই কেনর জবাব আমি এখন দিচ্ছি না, সঠিক সময়ে দেব। আপনি কেবল আমার আদেশ পালন করুন। চোর ধরা পড়বে এই আশ্বাস আপনি যদি আমাদের দেন, তাহলে আমরা সব করতে রাজি আছি। এটা একটা ট্র্যাপ ভাবতে পারেন নফর সাহেব। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। ওকে, ধন্যবাদ। দিন চারেক পর কনস্টেবল রাজীব সন্ধ্যের দিকে দেখল নফর শেখ ও তার দলবল কাঁধে একটা মৃতদেহ নিয়ে সত্যজিৎ বাবুর বাড়ির পেছনের কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে। কনস্টেবল রাজীব সাব ইন্সপেক্টর দেবর্ষী বাবুর নির্দেশেই সত্যজিৎ বাবুর বাড়ির ওপরে নজর রাখছিল। ও এই দৃশ্যটা দেখা মাত্রই ছুট্টে থানায় খবরটা দেবর্ষী বাবুকে দিতে এলো। কিন্তু থানায় পৌঁছে দেখল দেবর্ষী বাবু সেখানে নেই। ও ভাবল ঠিক দেবর্ষী বাবু ওই ভিড়ে মিশে রয়েছে। এরপর ও ছুট দিল কবরস্থানের দিকে। গাছগাছালির আড়াল থেকে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারটা লক্ষ্য করতে থাকলো। তার চোখ ভিড়ে সকলের মুখে মুখে ঘুরছে। কোথাও দেবর্ষী বাবুর দেখা নেই। ওর চোখে মুখে ঝরে পড়ছে একটা বিরক্তির ভাব। এই মোক্ষম সময়ে দেবর্ষী বাবু নেই কেন? নফর ও তার দলবল মাটি কুপিয়ে সমাধির জন্য গর্ত খুঁড়ছে। মৃতদেহ সেখানে শুইয়ে রেখে একটা কাঠের ফলক পুঁতে দিল মাথার কাছে। রাজীবের আচমকা চোখটা গেল সত্যজিৎ বাবুর বাড়ির দোতলার ঘরের দিকে। সেখানে লাইট জ্বলছে। হয়ে উঠেছে। শেয়ালেরা গর্ত থেকে মুখ বাড়িয়ে চিৎকার করছে। কানে এসে ঠেকছে ঝিঝি পোকার ডাক। নিশাচরেরা আকাশ ছেয়ে ফেলেছে। রাজীবের বুকের ভেতর বায়ু শূন্য হয়ে আসলেও আজ সে কর্তব্যে অবিচল। জমাট কালো অন্ধকার বনে আজ সে প্রহরী। বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর ও দেখল একটা ক্ষীণ আলো দূর থেকে এগিয়ে আসছে। ও সম্পূর্ণ নিজেকে লুকিয়ে ফেলেছে গাছের আড়ালে। কেবলমাত্র দুটো চোখ বাইরে বের করে চেয়ে রইল সেদিকেই। আলোটা অল্প অল্প করে কাছে আসছে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে রাজীবের। বুকের ভেতর কেউ যেন বসে হাতুড়ি পিটছে। ও যেন
এরকমই কিছু একটা ঘটনার জন্য অপেক্ষা করে বসেছিল এতক্ষণ। চরম সময় ধীরে ধীরে উপস্থিত হচ্ছে ওর সামনে। ও নিজেকে প্রস্তুত করছে কিভাবে চরম পরিস্থিতি সামাল দেবে সেই ব্যাপারে। আস্তে আস্তে ক্ষীণ আলোটা একটু একটু করে তীব্র হলো। রাজীব দেখল দুজন এসে উপস্থিত হয়েছে সদ্য দেওয়া কবরটার সামনে। জোরালো আলোয় আগন্তুকদের চিনতে আর বাকি নেই ওর। একজন সত্যজিৎ বাবু, আর দ্বিতীয়জন ওর চাকর মাধব। মাধবের হাতে কোদাল, সেটা দিয়ে নরম মাটিকে আলগা করবার জন্য কাজে লেগে পড়েছে সে। যত মাটি আলগা হচ্ছে সত্যজিৎ বাবুর চেহারার পরিবর্তন আসছে। ওর মাথায় দেখা দিয়ে তিন কোনা, দুই চোখের গর্তে লাল আগুন, ধারালো লম্বা জিভ মুখ থেকে বেরিয়ে লোভাতুর ভঙ্গিমায় লক লক করে শব্দ করছে সে। মুখের লালা জামায় পড়ে ভিজে যাচ্ছে জামা কাপড়। দুটো হাত শীর্ণ, আর হাতের আঙুল নখযুক্ত। বিভৎস চেহারার এই মানুষটা এখন আর সাধারণ কেউ নয়। এ হচ্ছে পিশাচ, ঘুল। কবরস্থানে যার বাস, যে নরখাদক। কবরের মাটি সম্পূর্ণ আলগা হতেই গর্তের দিকে আলো ফেলে ঘুল উচ্চ কণ্ঠে হেসে উঠল। আপনার অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হবে বাবু। আপনি তো এটাই চেয়েছিলেন। ঘুল হেসে চলেছে। রাজীব কথাটা শোনা মাত্র ভাবল, ঘুল কি চেয়েছিল? খুব খারাপ কিছু কি হতে যাচ্ছে? প্রথম তোমার উপর আমার রাগই হয়েছিল আলী ভাই। মুর্শিদাবাদে বেড়াতে গিয়ে ওই বৃষ্টির দিনে যে মিথ্যে গল্প শুনিয়ে সত্যজিৎকে ইদারায় ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে আলী ভাই, আমি তো অবাক হয়েছিলাম প্রথমেই, তবে ভীষণ ভয়ও পেয়েছিলাম। কারণ শেষমেশ আমাকে পা ভাঙা শরীর বয়ে বেড়াতে হবে। তবে এই খোঁড়া শরীরে যে জীবন পেয়েছি, তাতে আর কোনো অভিযোগ নেই তোমার বিরুদ্ধে। খোঁড়া বলে আমাকে সন্দেহ কেউ করে না যে আমি কাঁচা মানুষ খেতে পারি। মানুষের মাংস বড়ই সুমিষ্ট আলী ভাই, বড়ই সুস্বাদু। ঘুল ঘুল হয়ে ভাসছিল ওই দাঁড়াতে। গুল মোহাম্মদ আরব থেকে শিল্পিয়া নিয়ে প্রাসাদ গড়ার সময় আপনাকেই তো আরব থেকে মিস্ত্রি হিসেবে নিয়ে এসেছিল। তারপর ওই দাঁড়াই পড়ে আপনার মৃত্যু হয়। তারপর থেকে ওখানেই তো অতৃপ্ত ঘোল হয়ে কয়েদ ছিলেন আপনি।
আপনার দরকার ছিল একটা দেহ। আমি তো সত্যজিতের দেহটা আপনাকে পাইয়ে দিই। প্রথমে কষ্ট হলেও এতে অবশ্য আপনারই লাভ হয়েছে। এখন কেমন এই দেশের ভাষা জীবন যাপন আয়ত্ত করে পিশাচ হয়েও দিব্যি আছেন মানুষের মাঝে। আপনি তো এখন আর মানুষ নন, আপনি ঘুল, মোরা খাওয়া ঘুল। কিন্তু তুমি আমাকে জাগালে কেন আলী ভাই? রাজপ্রাসাদে বন্দি করে আমাকে মেরেছিল গুল মোহাম্মদ। জীবিত কালে আমি ছিলাম লখনৌয়ের বাইজি নূরজাহানের তবলচি। গুল মোহাম্মদ ভাইজিদের সহ্য করতে পারত না। নূরজাহানের সঙ্গে আমাকেও এখানে বন্দি করে খুন করে। অতৃপ্ত হয়ে প্রেত জন্ম লাভ করে ঘুরছিলাম। সব সময় কুয়োর ভেতরে আপনার আর্তনাদ শুনতে পেতাম। আপনি মুক্তির জন্য দেহ খুঁজছিলেন, আর আমিও খুঁজছিলাম একটা মনিব। কিন্তু কেউ এই ভাঙা প্রাসাদের দিকে পা বাড়ায় না যে কোনো মানুষকে ভুলে বালিয়ে কুয়োর মধ্যে ফেলব। এরপর একটা বৃষ্টির দিনে সত্যজিৎকে দাঁড়িয়ে থাকতে দেখে চালটা চেলে দিলাম। বাইজির পিছনে ঘুরে ঘুরে উর্দু ভাষাটাও জেনেছিলাম। সেই ভাষায় মেশানো কথা বলে সত্যজিৎকে মোহিত করতে আমার বেশি সময় লাগেনি। লোকটার শরীর মজবুত ছিল, আর আপনিও ওর শরীরে ঢুকে সব জেনে ওর জায়গা নিয়ে বেঁচে রইলেন। আচমকা কবরের ভেতর থেকে বন্দুক গর্জে উঠল, আর সঙ্গে সঙ্গে মাধব ছিটকে পড়ল মাটিতে। ঘুল চিৎকার করে উঠল প্রতিশোধ নেবার ভঙ্গিতে। মাধব পুনরায় হাসতে হাসতে উঠে দাঁড়ালো, তারপর বলল, আমার শেষ বলে কিচ্ছু নেই। আমি ঘুলের সেবক। সেই অনন্তকাল ধরে ঘুলের সেবা করে আসছি, বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে।
আবার একটা গুলি চলল মাধবের মাথা লক্ষ্য করে। গুলিটা লক্ষ্য ভেদ করলো। মাধবের মাথাটা ঘাড়ের দিকে কাত হয়ে পড়ল। রক্তাক্ত মাথা নিয়ে তবু ওর হাসি থামছে না। রাজীব গাছের আড়ালে দাঁড়িয়ে এই বিভীষিকাময় দৃশ্য দেখছে। ওর মাথায় যেন কিছুই ঢুকছে না। ভয়ে ওর বুক কাঁপছে। আচমকা কবরের ভেতর থেকে উঠে দাঁড়ালেন দেবর্ষী বাবু। দেবর্ষী বাবুকে দেখে অবাক হয়ে গেল রাজীব। এ কি করে সম্ভব? এরপর ঘুল ওর নখযুক্ত হাতের আঙুল দিয়ে খামচে ধরল দেবর্ষী বাবুর গলা। যন্ত্রণায় আর্তনাদ করে দেবর্ষী বাবু ফেটে পড়লেন। কনস্টেবল রাজীব ছুটে এসে সমস্ত শরীর দিয়ে ঘুলকে মাটিতে ঠেলে ফেলে চিৎকার করে বলল, স্যার, এখান থেকে পালিয়ে চলুন। কোনো অস্ত্র ওদের কিছু করতে পারবে না। পালান স্যার, পালান। দেবর্ষী বাবু ঘুল ও মাধবের দিকে পরপর কয়েকটা গুলি ছুঁড়ে দৌড় দিলেন অন্ধকার ভেদ করে। ঘুল ও তাড়া করলো ওদেরকে। খানিকটা দূরে যেতেই একটা হৈ হৈ শব্দ ওর কানে এলো। নাফর শেখ ও তার দলবল হাতে মশাল নিয়ে ছুটে আসছে এদিকেই। আগুনের শিখা দেখে ঘুল ও প্রেত মাধব দাঁড়িয়ে পড়ল, আর ওদের পিছু নিল না। এবারে ওরা ছুটে চলল বৃহৎ অট্টালিকার দিকে। উন্মত্ত জনতার দল মশাল হাতে নিয়ে ঘিরে ফেলল গোটা প্রাসাদটাকে। সেই ভিড়ে মিশে রয়েছে দেবর্ষী বাবু ও রাজীব। রাজীব এর ফাঁকে দেবর্ষী বাবুকে জিজ্ঞাসা করলো, আপনি কবরের ভেতর কিভাবে উপস্থিত হলেন স্যার? আর এই সব জনতার ঢল? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। প্ল্যানটা আমি আর নফর শেখ মিলে করেছি রাজীব। প্রেত মাধব ও সত্যজিৎ রূপী ঘুলকে হাতে নাতে ধরবার এর থেকে ভালো পরিকল্পনা হতে পারে না। আমি জানতাম টাটকা লাশ তুলে খাদ্য গ্রহণ করার লোভ ঘুল সামলাতে পারবে না। তাই আমি নফরকে বলি আমাকেই লাশ সাজিয়ে নিয়ে আসতে। কবর দেওয়ার সময় একাধিক ছিদ্রযুক্ত কাঠের ফলকটা আমার নাকের সামনে রেখে মাটি চাপা দিয়েছিল নফর, যাতে আমি শ্বাসকার্য চালিয়ে যেতে পারি। তোমাকে আগে ভাগে বলিনি, কারণ জানতাম তুমি নন্দী গুণিনের কথা শুনে আমাকে এই রিস্কটা নিতে দিতেই না। কিন্তু দেখো রাজীব, আমার এই একটা প্ল্যান সমস্ত রহস্যের পর্দা ফাঁস করে দিল। কিন্তু ওদেরকে তো আগ্নেয়াস্ত্র দিয়েই কাহিল করা যাচ্ছে না। কিভাবে কাবু করবেন ওদের? নন্দী গুণিন আজকেই আসবে। ততক্ষণ আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। আগুন দেখে ভয় পাচ্ছে শয়তানটা। ওকে আগুন দিয়েই বন্দি করতে হবে। এই প্রাসাদটা আগুন ধরিয়ে দিতে হবে। কিন্তু এতে একটা বিপদ আছে। প্রাসাদ থেকে আগুন বনে ছড়িয়ে পড়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, আর এতে বাড়ি ঘর জ্বলে যেতে পারে। তাহলে হাতে আগুনের মশাল নিয়ে প্রাসাদে ঢোকা হোক স্যার। গুড আইডিয়া। তবে সবাই না, আমরা 5 জন আগ্নেয়াস্ত্র আর মশাল হাতে ভেতরে ঢুকবো, আর বাকিরা আগুন হাতে অট্টালিকাটাকে ঘিরে রাখবে, যাতে ওরা পালাতে না পারে। আমি আর মকবুল যাব স্যার। বেশ, সঙ্গে আমি আর রাজীব যাচ্ছি। প্রত্যেকে মশাল হাতে তৈরি হও। কথা মতো সকলে মশাল হাতে বৃহৎ বাড়িটায় প্রবেশ করল। দেবর্ষী বাবু ডান হাতে রিভলভার ও বাম হাতে মশাল নিয়ে এগিয়ে গেলেন। তিনি রিভলভারটা লোড করে নিয়েছেন অনেক আগেই। সদর দরজা ঠেলে ওরা প্রথমেই বড় ঘরটার ভেতরে ঢুকল। কারো উপস্থিতির কোনো চিহ্ন নেই। সমস্ত ঘরের ভেতরটা একেবারে থমথম করছে। দেবর্ষী বাবু ঘরের আসবাবপত্রগুলোর পেছন দিকটাও ভালো করে দেখলেন। কোথাও কিচ্ছু নেই। এরপর আশেপাশের ঘরগুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবার পর দেবর্ষী বাবু বললেন, প্রত্যেকে ছড়িয়ে পড়ে খোঁজার চেষ্টা করা যাক। এতে লুকোনোর জায়গা ওরা পাবে না। আমরা দল বেঁধে ঘুরলে ওরা আমাদের উপস্থিতির জায়গা থেকে সরে পড়লেই ধরা পড়ার হাত থেকে বেঁচে যাচ্ছে। কিন্তু সকলে একসঙ্গে বিভিন্ন জায়গায় খুঁজলে সে সুযোগ পাবে না। তবে একটা কথা সাবধানে, কারণ আমরা না দেখতে পেলেও ওরা কিন্তু আমাদের উপর নজর রাখছে। কথা শেষ করে ওরা একে একে ছড়িয়ে পড়ল বিরাট প্রাসাদের চতুর্দিকে। মকবুল ও নাফর শেখ সিঁড়ি দিয়ে ওপর তলায় উঠে দুই পাশে ছড়িয়ে পড়ল। দেবর্ষী বাবু ও রাজীব নিচেই ঘোরাফেরা করছে। নজরে পড়ছে না কিছুই। সামান্য শব্দটুকুও কানে আসছে না।
সকলেরই বুক ঢিপ ঢিপ করছে স্নায়বিক উত্তেজনায়। গা বেয়ে নামছে ঘাম, মাঝে মধ্যে কেঁপে উঠছে হাতের মশাল। আচমকা ওপর তলা থেকে ভেসে আসলো মকবুলের আর্তনাদ। সকলে ছুটে সেই দিকে গিয়ে দেখল চিলে কোঠার ছাদ থেকে ঝুলছে মকবুলের দেহটা, আর ওর মাথাটা সম্পূর্ণ মুখে ভরে নিয়ে চেবোচ্ছে ঘুল। পিশাচের পা দুটো উল্টো ভাবে আটকানো রয়েছে ছাদের ওপর। দু হাতে খামচে ধরে রেখেছে মকবুলের দেহটাকে। পিশাচের চেহারা এখন আরো কুৎসিত ও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সবার ভয়ার্ত দৃষ্টি সেই দিকেই। মড়মড় করে হাড় ভাঙার শব্দ আসছে সবার কানে। ওপর থেকে মেঝেতে পড়ছে উষ্ণ রক্ত। বিভীষিকাময় দৃশ্য দেখে সকলেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর সম্বিত ফিরে পেতেই দেবর্ষীবাবু পিশাচটার মুখ লক্ষ্য করে পরপর বেশ কয়েকটা গুলি ছুড়লেন। আর অমনি ঘুল আধ চেবানো মকবুলের মাথাটা ছেড়ে ছাদ দিয়ে সরীসৃপের মতো সরে পড়ল। আর মকবুলের ওই বিভৎস অবস্থায় দেহটা আছড়ে পড়ল মাটিতে। নাফর শেখ ভীষণ রাগে চিৎকার করতে করতে ছুট দিল ঘুলের পেছনে। হাতের মশাল উঁচিয়ে পিশাচটাকে আঘাত করবার চেষ্টা করলো কয়েকবার, কিন্তু ঘুল নাগালের মধ্যে এলো না কিছুতেই। দেবর্ষীবাবু ছুটে এসে ছাদ লক্ষ্য করে কয়েকটা গুলি ছুড়ে চলেছে। ঘুল ছাদ থেকে উল্টোভাবে ঝুলে ঝড়ের গতিতে সরে পড়েছে সেদিক থেকে। এমন সময় হিংস্র পশুর মতো গর্জন করে প্রেত মাধব কোথা থেকে আচমকা এসে ঝাঁপিয়ে পড়ল নাফর শেখের ওপর। তারপর নাফর শেখকে নিজের কবজায় নিয়ে মাধব গড়িয়ে পড়ল সিঁড়ি বেয়ে। এরপর প্রেতটা এক নিমেষে ছিন্ন ভিন্ন করে ফেলল নাফরের দেহটা। ছাদের ওপর থেকে গর্জে উঠছে ঘুল। নিচে মেঝে থেকে হুঙ্কার দিচ্ছে প্রেত মাধবের দেহটা। দুই শয়তানের মাঝে মশাল ও অস্ত্র হাতে দাঁড়িয়ে রয়েছে দেবর্ষীবাবু, তার ঠিক পাশে রাজীব। ঘুল ছাদের ওপর উল্টে ঝুলে সরীসৃপের মতো ধীরে ধীরে এগিয়ে আসছে ওদের দিকে। ওদিকে সিঁড়ি বেয়ে এগিয়ে আসছে প্রেত মাধব, মুখে লালসার চিহ্ন। রাজীব দুই হাতে শক্ত করে ধরল জ্বলন্ত মশালটা। দেবর্ষীবাবু রিভলভারটা চেক করে দেখলেন ওতে আর কোনো গুলি অবশিষ্ট নেই। অস্ত্র বলতে হাতে মশাল। বুকের ভেতর চলেছে হাঁপড়। এবারে ঘুল ঝাঁপিয়ে পড়ল দেবর্ষীবাবুর ওপর। সঙ্গে সঙ্গে দেবর্ষীবাবু ঘুলের হাঁ হওয়া মুখের ভেতর প্রবেশ করিয়ে দিলেন জ্বলন্ত মশালটা। আগুনের হলকায় চিৎকার করে উঠল ঘুল আর আছড়ে পড়ল মাটিতে। ঠিক সেই সময় ঘরের ভেতর প্রবেশ করল নন্দীগুণী। পিশাচ, নরকের কীট, তোদের যে মৃত্যু নেই সে আমিও জানি, কিন্তু তোদের সুপ্ত দশা আছে, আর সেটা যে আমার হাতের ইশারার দ্বারা সম্ভব সেটা বোধহয় তোরা জানিস না। বাবা, আপনাদের অপেক্ষায় ছিলাম বাবা, আমাদের বাঁচান, প্রেতের কবল থেকে আমাদের রক্ষা করুন বাবা, আমাদের রক্ষা করুন, আমাদের এই প্রাসাদের ভেতর কোথাও একটা করটি রাখা আছে, সেটাকে খুঁজে বের করো। আমি ততক্ষণে পিশাচদের আটকে রাখছি। কথা শেষ করে নন্দীগুণিন তার ডান হাতে একটা রুদ্রাক্ষের মালা বের করে পিশাচদের সম্মুখে ধরল। সেটা দেখা মাত্রই ঘুল পিছিয়ে গিয়ে দেওয়ালে সেটে গেল আর আতঙ্ক ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল সেদিকে। প্রেত মাধব মেঝেতে চোখ মুখ লুকিয়ে পড়ে রইল। দেবর্ষীবাবু সমস্ত প্রাসাদময় বাড়িতে ছুটে ছুটে কোরটি খুঁজতে শুরু করলেন। নন্দীগুণিন এবারে রাজীবকে বলল, বাইরে বেরিয়ে লোকজনদের ডেকে নিয়ে এসো। রাজীব অল্প সময়ের মধ্যেই বাইরের থেকে উত্তেজিত জনতাকে ডেকে ঘরে নিয়ে এলো। এরপর গুণিনের নির্দেশে সকলে হাতে জ্বলন্ত মশাল
গোলাকারভাবে রেখে একটা অগ্নি বলয় নির্মাণ করলো, যার কেন্দ্রে রইল 2 পিশাচ। আপনি আপনি আসতে এত দেরি করলেন কেন বাবা? পিশাচকে নিয়ন্ত্রণ করার জন্য পিশাচ সিদ্ধ হওয়ার প্রয়োজন ছিল। সেই উদ্দেশ্যে আমি দীর্ঘ 3 দিন শ্মশান ভূমিতে যাগ যজ্ঞ আর জপতপে লিপ্ত ছিলাম। সেই সাধনার ফসল আমার এই রুদ্রাক্ষমালা। দেবর্ষিবাবু সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজে কোথাও করটির সন্ধান করতে পারলেন না। গুনিনের সামনে এসে বললেন, কোথাও নেই করটি। আমি সমস্ত ঘর খুঁজেছি, কিচ্ছু নেই। অনেক সময় আমাদের চোখ যা দেখায় তা সত্যি নাও হতে পারে। সর্বত্র একটা মায়া আমাদেরকে আচ্ছন্ন করে রাখে। আমি এই কথার অর্থ কিছুই বুঝলাম না। প্রতিচ্ছবির ভেতরে আলাদা একটা ছবি লুকিয়ে থাকে। এবার যান দেখুন, ঘরের কোথায় আপনার প্রতিচ্ছবি পড়েছিল পুলিশ বাবু? দেবর্ষিবাবু ভাবলেন, ওপর তলার ঘরে একটা বড় মাপের আয়না রাখা রয়েছে, সেখানে তার প্রতিচ্ছবি ধরা পড়েছিল বটে। গুনিন সেই জায়গাটার দিকে ইশারা করছে। তারপর আয়নাটার ওপর রিভলভারটা দিয়ে আঘাত করতেই ঝনঝনিয়ে ভেঙে পড়ল আয়নার কাঁচটা। আর সেখানেই দেখা মিলল একটা করটি, যার মাথার মাঝ বরাবর একটা ছুরি প্রবেশ করানো রয়েছে। সেটা হাতে নিয়ে গুনিনের কাছে এসে দাঁড়াতেই নন্দী গুনিন করটির মধ্য থেকে ছুরিটা বের করে তাতে রুদ্রাক্ষর মালাটা জড়িয়ে সেটা কপালে ছুঁয়ে কয়েকবার মন্ত্র উচ্চারণ করলেন। তারপর আগুনের বলয়ের ভেদ করে ভেতরে ঢুকলেন তিনি। সেই করটি আর অস্ত্র লক্ষ্য করে পিশাচেরা ভয়ে জড়সড় হয়ে গুটিয়ে নিতে থাকলো নিজেদের। নন্দীগুনিন এবার মন্ত্র উচ্চারণের মাধ্যমে ছুরিটা শূন্যে তুলে পিশাচের গায়ে প্রবেশ করাতেই মুহূর্তের মধ্যেই আগুনে ঝলসে যেতে থাকলো ওদের দেহটা। যন্ত্রণাক্লিষ্ট চিৎকার ভেসে আসতে থাকলো প্রাসাদ থেকে। অল্প অল্প করে ছাইয়ে পরিণত হলো পিশাচদের 2টো দেহ। হ্যাঁ, এই অস্ত্রের খোঁজ আপনি পেলেন কিভাবে? সাধনা। পিশাচ সিদ্ধির দ্বারা নরকের দ্বার উন্মোচন করে ঘুলের অন্তিম পরিণতির ক্রিয়া জেনেছি। ঘুলরা অমর, ওদের মৃত্যু নেই, কারণ ওরা জন্ম লাভ করার সঙ্গে সঙ্গে ওদের মারণ অস্ত্র ওদের সঙ্গে উৎপত্তি লাভ করে, আর ওরা ওদের মারণ অস্ত্র নিজেদের কাছেই লুকিয়ে রাখে। ঘুলরা নিজেদের শরীর ধারণের জন্য প্রথমে একজনকে হত্যা করে ভক্ষণ করে, তারপর ওই মৃতদেহের করটির ভেতর লুকিয়ে রাখে নিজের মৃত্যুবীজ, অর্থাৎ মারণ অস্ত্র। ওদের বিশ্বাস, নিজেদের মৃত্যুবীজ নিজেদের কাছে থাকলে তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, ওরা অমর হয়ে থাকবে। এরপর যে মানুষের শরীরে বাসা বাঁধে তার পরিচয় নিয়েই জগতে বেঁচে থাকে। হ্যাঁ, আমি ওদের কথাবার্তা শুনেছি। এই ঘুলের আত্মা একটা ইদারায় বন্দি ছিল। সেখান থেকে ছলচাতুরি করে ওর সঙ্গী প্রেত সত্যজিৎ বাবুকে ইদারায় ফেলে ঘুলকে মুক্ত করে। অর্থাৎ এই করটিটা আসল সত্যজিৎ বাবুর। আচ্ছা, এই ঘুল কি আবার জাগতে পারে? পারে, যদি কেউ আত্মবলিদানের মাধ্যমে একে জাগানোর চেষ্টা করে তবেই। এতক্ষণ শুনলেন আশিস চক্রবর্তীর লেখা ঘুল। গল্পকার আশিস চক্রবর্তীর কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবার শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।